নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে মেনশন করা এবং তার পাশে তার কোনো পরিচয় না দেওয়াকে কেন্দ্র করে বিস্তর চর্চা শুরু হয়েছে যে তাহলে সিবিআই কি চাইছে, কেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকেই এখানে অন্তর্ভুক্ত করা হলো, কোনো পরিচয় অন্তর্ভুক্ত করা হয়নি। দেখুন, এই কথাটা উঠতো না যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে আর যাদের নাম এখানে দেওয়া হয়েছে সিবিআই চার্জশিটে যদি তাদের পরিচয় গোপন রাখা হতো। যেরকম দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই চার্জশিটে উল্লেখ আছে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম, অর্থাৎ কালীঘাটের কাকু। তার পাশে তার পরিচিতি হিসাবে উল্লেখ করা আছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার বলে। রয়েছে কুন্তল ঘোষের নাম, রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম, তারা যে তৃণমূল যুব কংগ্রেসে রয়েছে সেটা উল্লেখ করা রয়েছে। এমনকি শান্তনু বন্দ্যোপাধ্যায় আগে তৃণমূল যুবাতেও ছিল, সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে কিছু উল্লেখ নেই কেন? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রফেশনালি কি করেন, তিনি রাজনীতিতে যুক্ত আছেন কিনা, থাকলেও কোন পদে আছে, বা কোনো বেসরকারি সংস্থায় চাকরি করে কিনা, সেরকম কোনো কিছু উল্লেখ নেই। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন হলো, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা এই সিবিআই এর চার্জশিটে আসলো কি করে? 2017 সালে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে একটি বৈঠক হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, উপস্থিত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিল কুন্তল ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে আরো দুজন। একজন হলো কুন্তল ঘোষের বেতনভুক্ত কর্মচারী যার নাম অরবিন্দ রায় বর্মন, আর আরেকজন হলো সুরজিৎ চন্দ্র। এই চারজনের সেখানে বৈঠক হয় 2017 সালে এই চাকরি দুর্নীতি সংক্রান্ত নিয়ে, যে কিভাবে এই দুর্নীতি করা হয়েছে বা কিভাবে টাকাগুলো তোলা হয়েছে, কত টাকা করে তোলা হয়েছে, এবং আরো তাদের টার্গেট সেই মিটিংয়ে তারা ঠিক করে যে আরো কতজনের কাছ থেকে টাকা তুলতে হবে, আরো কতজনকে বেআইনিভাবে চাকরি দিতে হবে। কিন্তু ওই মিটিংয়ে ঢোকার আগে কুন্তল ঘোষ এই অরবিন্দ রায় বর্মনকে বলেছিল যে আজকের মিটিংয়ে যা কথা হবে সেটাকে রেকর্ডিং করতে, এবং সেই অনুযায়ী এই কুন্তল ঘোষের বেতনভুক্ত কর্মচারী এই অরবিন্দ রায় বর্মন ওই দিনকের এই 1 ঘন্টার কথোপকথনটা পুরো রেকর্ড করেছিল, এবং রেকর্ড করে সেটার একটা ফাইল কুন্তল ঘোষের ল্যাপটপে রাখা ছিল। পরে যখন সিবিআই তদন্ত করে, কুন্তল ঘোষকে গ্রেপ্তার করে, কুন্তল ঘোষের বাড়ি অফিস তল্লাশি করে, তখন ওই ফাইল কিন্তু সিবিআই এর হাতে পৌঁছেছিল। এবং তারপরে আমরা দেখেছি যে সিবিআই লিপস অ্যান্ড বাউন্সেও তদন্তের জন্য গেছিল, এবং সেখানে সিবিআই এর অফিসাররা সেই লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটারে বসে 19খানা ফাইল ডাউনলোড করেছিল বলে সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন এবং বলেছিলেন আমার অফিসে এসে বসে ফাইল তারা নিজেদের কাজের ফাইল তারা ডাউনলোড করেছে। এখন সেই 1 ঘন্টার অডিও ক্লিপে যে বার্তা এসেছে সেই বার্তার উপর ভিত্তি করে সিবিআই চার্জশিট দিয়েছে, পুরোই 1 ঘন্টার অডিও ক্লিপের পুরো কথাবার্তা উল্লেখ করে। সেখানে বলা হচ্ছে যে আরো 2000 চাকরি প্রার্থীদের বেআইনিভাবে চাকরিতে ঢোকানো হবে, এবং তার জন্য তারা টার্গেট নিয়েছে 100 কোটি টাকা তুলতে হবে। কিন্তু সেই 100 কোটি টাকার মধ্যে ভাগ কাদের দিতে হবে, তারা যখন সেখানে বসে হিসাব করে সেখানে উঠে আসে যে 20 কোটি টাকা ভাগ নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 20 কোটি টাকা ভাগ নেবে পার্থ চট্টোপাধ্যায়, 20 কোটি টাকা ভাগ নেবে মানিক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময় দাঁড়িয়ে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র বলে যে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছে, এবং তিনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছে যে চাকরি প্রার্থীদের কাছ থেকে যাদের চাকরি দেওয়া হয়েছে মাত্র 6 লক্ষ 6.5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, সুতরাং 15 কোটি টাকা দেব কি করে, তখন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেছেন যে যদি 15 কোটি টাকা না পাই যে পুরো, তাহলে ওই যে কজনের চাকরি হয়েছে তাদের হয় পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেব, না হলে তাদেরকে দূরে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। সুতরাং সেই মিটিংয়ে বসে এই কথোপকথন হয়। এই কথোপকথনের উপরে ভিত্তি করে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা চার্জশিটে দিয়েছে। দেখুন, প্রশ্ন তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উঠবেই যে কেন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা চার্জশিটে দেওয়া হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টাই কেন গোপন করা হলো আদৌ।
দেখুন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লিপস অ্যান্ড বাউন্সের এমডি ছিল যে সময় সুজয় কৃষ্ণ ভদ্র এমডি ছিল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা সেক্ষেত্রে প্রাক্তন লিপস অ্যান্ড বাউন্সের এমডি সেটা করেও দিতে পারতো, সেটাও কিন্তু দেয়নি। এমনকি এই লিপস অ্যান্ড বাউন্সে যে চাকরি দুর্নীতির টাকা ঢুকেছে সেটা ইডি প্রমাণ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে ইডি কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসলো না কেন? বা যখন কাকুকে ইনভেস্টিগেশন করেছে সিবিআই, যখন কুন্তল ঘোষকে ইনভেস্টিগেশন করেছে, যখন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইনভেস্টিগেশন করেছে, আর এতদিন আগের ভিডিও রেকর্ডিং, ভিডিও ক্লিপ, সেখানে দাঁড়িয়ে তাদের মুখ থেকে কি সিবিআই জানেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে বা তার পরিচয় কি? এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? আরো সব থেকে বড় কথা, এই কেসের যারা সাক্ষী আছে সেই সাক্ষীর মধ্যে একজন কিন্তু সেই অরবিন্দ রায় বর্মন, যে অরবিন্দ রায় বর্মন সেদিনকে ওই মিটিং এর টোটাল এন্টায়ার রেকর্ডিংটা করেছিল। যখন কেসের সাক্ষী তিনি, সেখানে গিয়ে তার জবানবন্দি সিবিআই রেকর্ড করেছে, তাহলে অরবিন্দ রায় বর্মন কি বলেনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? এবং তার সঙ্গে সঙ্গে যে আরেকজন সাক্ষী আছে এই কেসের, যে হলো সুস্মিতা চক্রবর্তী, যিনি লিপস অ্যান্ড বাউন্সের রিসেপশনিস্ট, যে রিসেপশনিস্টের সেই মেল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে অযোগ্য প্রার্থীদের লিস্ট পাঠানো হতো, তাকে যখন জিজ্ঞাসাবাদ করেছে সেও এই কেসের সাক্ষী হয়েছে। সে কি বলেনি কে তাকে সেই মেলগুলো করতে বলতো, বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? তাহলে কেন? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে লিপস অ্যান্ড বাউন্সের এক্স ম্যানেজিং ডিরেক্টর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে চিফ মিনিস্টারের ভাইপো কেন উল্লেখ করা নেই? শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা উল্লেখ করা রয়েছে কেন? এই নিয়েই কিন্তু এখন রাজনীতি, পুরো রাজনীতি এখন জমে একদম ক্ষীর। দেখুন, কোথাও একটা মনে হয়েছে যে 2026-এর নির্বাচন এগিয়ে আসছে, যার নাম প্রথম চার্জশিটেই থাকার কথা ছিল তার নাম প্রথম চার্জশিটে নেই, তার নাম সাপ্লিমেন্টারি চার্জশিট 1 নম্বরে নেই, সাপ্লিমেন্টারি চার্জশিট 2 নম্বরে নেই, সাপ্লিমেন্টারি চার্জশিট 3 নম্বরে গিয়ে তার নাম আসলো, এবং শুধুমাত্র নামই আসলো, পরিচয় না। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ভাইপোকে এটা একটা আলটিমেটাম দেওয়া হলো, এবং তাকে এটা জানিয়ে দেওয়া হলো যে তোমার সম্পর্কে কি কি পাওয়া গেছে, তোমার সম্পর্কে যে রেকর্ডিং করা রয়েছে তার সব কিন্তু সিবিআই এর কাছে রয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর, কুন্তল ঘোষের কণ্ঠস্বর ফরেন্সিক করতে দিল্লিতে পাঠানো হয়েছে, এবং এটা পাঠানো হয়েছে বলছে অলরেডি এসে হয়তো রয়েছেই, এবং তার সঙ্গে সঙ্গে যে 1 ঘন্টার অডিও ক্লিপ রয়েছে সেই অডিও ক্লিপও কিন্তু ফরেন্সিকে পাঠানো হয়েছে। সুতরাং যদি একবার অডিও ক্লিপের ফরেন্সিক রিপোর্ট, কুন্তল, শান্তনু এবং কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট এসে যাওয়ার পর যখনই ম্যাচ করে যাবে, তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রশ্ন এসে যাচ্ছে। সুতরাং আগামী দিনে সিবিআই কোন দিকে এগোতে পারে, আগামী দিনে সিবিআই ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি কি জিজ্ঞাসাবাদ করতে পারে, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কাস্টাডিতেও নিতে পারে, সেটা কিন্তু শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নামটা দিয়ে এবং তার সম্পর্কে এই 28 পাতার যে চার্জশিট, এই ভিডিও কল রেকর্ডিং এর যে বিস্তারিত বিবরণ সিবিআই কোর্টের সামনে তুলে ধরেছে, তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছে। আচ্ছা, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাই হয়ে থাকে, তাহলে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বলল কেন যে আমার মক্কেলকে বদনাম করা হচ্ছে? তাহলে তো বলতেই পারতো যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তো নিজে বলতে পারতো যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি নই। কিন্তু সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে ভাববাচ্ছে কেন সিবিআই কথা বলছে, ক্ষমতা থাকলে আমার পরিচয় উল্লেখ করে কথা বলুক। কিন্তু এখানে দাঁড়িয়ে যখন এই নির্দেশে দাঁড়িয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সিবিআই এখানে যে খেলাটা লাগলো, সেখানে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচন আজ থেকে প্রায় 1 বছর বা 1 বছর 2 মাস বাকি। কোন দিকে রাজনৈতিক জল গড়াবে এটা কিন্তু বড্ড সন্দেহের বিষয়, কারণ না হলে
এতদিন পরে যেখানে মানুষ হয়তো ভেবেই নিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে থাকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর হয়তো ডাকবেও না, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে আবার শুধু নামই রয়েছে, পরিচয় গোপন করা আছে। সুতরাং ঘটনা আগামী দিনে কি হতে চলেছে, সুতরাং 2026-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা আলটিমেটাম দেওয়া হলো যে ব্যবস্থা নিলে তোমার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারি একবার খালি দেখে নাও। আগামী দিনের সিদ্ধান্ত তোমার, কি করতে হবে কি করতে হবে না তুমি খুব ভালো করেই জানো। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো। এবার কে বোঝালো, কারা বোঝালো, আপনারা সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। আপনাদের যেটাই বোঝার মধ্যে আছে বা আপনারা যেটা মনে করছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, নমস্কার।